আর মানুষ হয়ে যেন পৃথিবীতে সেটা হলো বিবেক। সেই বিবেক পর্যন্ত দেখার জন্য বৃদ্ধি হয়ে যায়। তুমি যার কাছে থাকো দুনিয়া তাকে মাননীয় দীর্ঘদিন বাদে হঠাৎ বোধ হলে আমার কাছে ফরমায়ে मैं आपके लिए क्या कर सकता সীমা থাকা দরকার। दरकार हुई है মাফি বলো হঠাৎ এই গোলামের কক্ষে কি উদ্দেশ্যে? মাতলামি করতে হলে রাস্তায় গিয়ে করো, 10 জনে বাহাবা দেবে। 10 জনের বাবার প্রয়োজন, তোমার একার বাবা পেলে আমি এই 10 বছর ধরে তোমার অনেক কুকীর্তির কথা আমি শুনেছি, কোনদিন প্রতিবাদ করতে আসিনি। শুধু বাবার মনোনীত পাত্রের অমর্যাদা হবে ভেবে আজ নতুন কিছু শুনেছেন? হ্যাঁ শুনেছি। বলে বাজিত করো। এগুলো কাজ রচয়িতার নাম প্রদোষ চৌধুরী। কেন এই বইগুলি লিখেছে এই প্রদোষ চৌধুরী, আর নাম থাকবে অন্যজনে। তুমি লিখেছো? হ্যাঁ আমি লিখেছি। মিথ্যাবাদীর প্রবঞ্চক, কৌশিকের রচনা চুরি করে নিজের নামে ছাপাতে তোমার লজ্জা করলো না? ও তাই বলো, তাই বলো। তুমি এসেছ প্রেমিকের হয়ে আমার কাছে কৈফিয়ত চাইবে। তাই এসেছি। এই বইগুলো রচয়িতা যে তোমার প্রণয়ে প্রদোষ চৌধুরী, আমি প্রদোষ চৌধুরী, যে কৌশিক এই বইগুলির রচয়িতা, তা কোনো প্রমাণ আছে? আছে। কি প্রমাণ আছে? প্রমাণ আমি এই বইয়ের প্রত্যেকটি ছন্দের সাথে আমি পরিচিত। এই বইটা যে কৌশিকের রচনা, আস্থা প্রমাণ করতে তুমি আর তোমার ওই প্রণয়ে কৌশিক কেউ তা প্রমাণ করতে পারবে না। অতএব এ নিয়ে আর তুমি মাথামাতি করো না। কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? লজ্জা শোনো, আমার একটু কম প্রিয় তোমার। আরো কোনো কথা আছে? আছে। বলো। এই উপন্যাসের চিত্রকূট তুমি বিক্রি করেছো কেন? চিত্র নির্মাতার কাছ থেকে টাকা পেয়েছি বলে। এত নীচ তুমি, এত অমানুষ তুমি। এই তো জগতের নিয়ম প্রিয়তমা, একজনকে ফাঁকি না দিতে পারে আরেকজন বড় হতে পারে না। আমার ঘৃণা হচ্ছে। ঘৃণার কিছু নেই, ঘৃণার কিছু নেই। আমি তোমার
স্বামীর ভূমিকায় অভিনয় করছে মাত্র। আসল স্বামী যে তোমার ওই কৌশিক সাহেব। তোমার হৃদয়ে জুড়ে কৌশিকের ছবি আজ অভিনয় করছে। কে বললো তোমাকে? সত্যি কি মিথ্যা? নিজের অন্তরটাকে জিজ্ঞাসা করা। তবে খাওয়ার কিছু নেই প্রিয়তা। আমি তোমার কাছে পতিতের দাবি নিয়ে কোনোদিন আসবো না, ভবিষ্যতেও আসবো না। আমি যেমন এই মত আর একাধিক উপপত্নী নিয়ে মেতে আছি, তুমি ইচ্ছা করলে তুমিও উপপত্নী বেছে নিতে পারো, আমি বাধা দেব না। চুপ করো নরকের কি? তোমার অনেক অধ্যত্ত, অনেক অত্যাচার আমি নীরবে সহ্য করেছি, আর অদৃষ্ট মেনে সব মেনেও নিয়েছি, কিন্তু আজ আমার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। ঠিক, আমিও 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 তাই। বিয়ের পর আমি কতদিন তোমাকে আপন করে পেতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে অনাদরে দূরে দূরে সরিয়ে দিয়েছ। বরের উপর দোষটা দিয়ে আর সাধু সাধবার চেষ্টা করো না। এরপর থেকে আজ পর্যন্ত প্রতিটি রাত তুমি মাতাল হয়ে বাড়ি ফিরেছো, সজ্ঞানে তুমি একদিনও বাড়ি ফেরোনি। মদ্য অবস্থায় আমাকে কত মারধর করেছো, কত প্রহার করেছো, আমি অপ্রাণে সহ্য করেছি। তোমার কথা শেষ হয়েছে? কথা শেষ হলে এখন তুমি আসতে পারো। নারীর প্রেম প্রাণী আর শুনে শুনে কার আমার ঠিক বলেছো, একদম খাঁটি কথা বলেছো। এ কথা তোমার মুখে শোভা পায় বলে। তুমি ভূত দেখার মতো চমকে উঠে গেছে। চমকাকে গিয়ে আজ নতুন দেখছো? এই রাতের বেলা তুমি এখানে? রাতেই তো আমাদের প্রাণ সরসে আর তুমিও তো দেখছি বেশ তৈরি হয়ে যাচ্ছ। আর বোতলটা খালি না আছে? তাকে দাও না। গলাটা শুকিয়ে একেবারে কান পড়ে গেছে। চম্পা, আরে তুমি তো ইদানিং ডুমুরের ফুল হয়ে গেছে। আজ অনেক সাধ্যি সাধনার পর রঘুনাথের কাছ থেকে তোমার ঠিকানা নিয়ে সবাই চলে ও তাই বলো না করে এখন অন্য বলে বসে। কাকে কি বলছো? ও আমার স্ত্রী সুচেতা। হ্যাঁ কি বলে? হ্যাঁ, মানে প্রদর্শন লোকের কাছে একদিন আমাকে স্ত্রী বলে তুমি কে? এই সব মানুষের খেলার ভালো করে চেয়ে দেখো কত শত পুরুষের পদ চিহ্ন আমার সারাদিন চিপের মতো স্বভাব। এই প্রথম যে চিহ্নটি দেখছো না ওটি কার জানো? আমার এই নাগর। চম্পা,
ও চলে যাওয়ার খাতে না, ও যাবে না। ওর কথা আমি সব শুনবো। প্রকাশ চৌধুরী যখন একবার তোমাকে স্ত্রী বলে পরিচয় দিয়েছে, তখন সেদিন বেশি এমনি করে সিগারেট টানতে টানতে মদ খেয়ে টলতে টলতে তুমিও হাজির হও। আমার নাগরের এই বিষয়ে খুব তুমি আমার বেরসিকের মতো কথা বলো। আমি জানতে চাই তুই কেন সেখানে? এই যাও তো, আমরা মধুমক্ষী, মধু যেখানে আমরাও সেখানে। আর তুমি কত বড় সাহিত্যিক, সারা দেশ জুড়ে তোমার উপন্যাসে সিনেমা আছে। চম্পা কিন্তু তোমাকে হাত ছাড়া করতে মনটা চাইলো না, তাই আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার নারীটা তুমি কেড়ে দিলে। তাতেও তোমার স্বাদ মিটল না, একেবারে পাকাপাকি ভাবে বহাল করলে বনিকালয়। সত্যি প্রদোষ, তুমি আমাকে কত ভালোবাসো। তার অনুমতি তুমি বাড়িতে এসেছো, জানো এ বাড়ির মর্যাদা আছে। মর্যাদা বুঝি আমার নাই? ছলনায় প্রতারণায় তুমি আমার চরম সর্বনাশ করে আজ মর্যাদা দেখাচ্ছ। আমার কি সংসারের স্বপ্ন ছিল? স্বামী পুত্রের প্রেম ভালোবাসা পেতে আমার নারী মন কি উন্মুক্ত হয়েছিল না? সহজ শান্ত জীবনের দাবি নিয়ে আমি বুঝি এই পৃথিবীতে বিখ্যাত এক কঠিনের ছেলের সাথে সুখী করতে চেয়েছে। 10 বছর ধরে মেয়ের সুখ দেখছো, আজ একটু ভালো করে দেখো, ভালো করে দেখো। কি বইতে আপনার জামাইয়ের শিকার। তুমি মদ খেয়েছো? মদ না খেলে নাগর মারা যায় না। আপনার সাহিত্যিক জামাই। তুমি যাবে কিনা চম্পা? আরে যাও, যাবো। তোমার মুখোশটা খুলে দিয়ে যায়, তোমার আসল রূপটা সবাই। আমাকে বিশেষ সাগরে ডুবে তুমি সুখের সাগরে ভাসবে, সেটা তো হবে না। চম্পা চম্পা মরে গেছে। চম্পাকে তুমি জীবন্ত হত্যা করেছ। তোমার জন্য চম্পা আজ খুশির জগৎ থেকে বিচ্ছিন্ন। তোমার জন্য চম্পা স্বামী পেল না, সংসার পেল না, সন্তান পেল না। কিন্তু কেন কেন আজ চম্পা দুঃখের আধারে মুখ দেখতে
এসেছিলাম প্রদোষীর সঙ্গে একটা বোঝাপড়া, কিন্তু বোঝাপড়ার যোগস্থান নয়, তাই যাচ্ছি। মনে রেখো প্রদোষ, তোমার অস্তিত্ব যতদিন থাকবে ততদিন এই চম্পা তোমার পিছু ছায়ার মতো তোমার এতখানি উপকারের প্রতিদান না দেওয়া পর্যন্ত এই প্রাণে শান্তি আসবে না, শান্তি আসবে না। চম্পার কোনো কথা আমরা বিশ্বাস করি না। চম্পাই কথা থাক, তার আগে বলো তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে তুলতে হচ্ছে, এমন সাহস পেলে কোথায়? আপনি জানেন না আর 10 বছর ধরে জেনে আনছি তোমার মতো একটা জানোয়ারের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে দূর বাবুরায় আমার অনেক বছরের আয়ু পর্যন্ত কমে গেছে। আপনার মেয়ে আমাকে অপমান করছিল। সম্মানের পাত্র হলে ঠিকই সম্মান করত। পুলিশের খাতায় তোমার নাম, বিখ্যাত বিশাল সন্ন্যালের দলের লোক তুমি। মদ্যপান না করলে যার এক দণ্ড চলে না, পরে রচনা নিজের নামে প্রকাশ করতে রাতারাতি যে বড় হতে চায়, সে সম্মান দাবি করে কোন অধিকারে তাই আপনি বলতে চান আগে জানলে তোমার মতো প্রবঞ্চকের হাতে সুইতে তাকে তুলে দিতাম না। আমি যদি এতই অপরাধ তবে আপনার মেয়েকে বলুন আদালতে আইনের সাহায্যে আমাকে ত্যাগ করো। ঘোষ পরিবারের কোন লোক আজ পর্যন্ত আইনে দাঁড়ায়নি, তবে তোমার উদ্যত আর অপরাধের সীমালঙ্ঘন দেখে মনে হচ্ছে এই সম্রাট বুশকে একদিন কাজ করে দাঁড়াতে হবে তোমাকে খুনের দায়ে। এই প্রদোষ চৌধুরীর দোষটিতে এই সোমনাথ বোস একেবারে কাত হয়ে যাবে। যাচ্ছ কেন নিদিদা? পেয়েছি, মাস্টার মশাইয়ের সন্ধান পেয়েছি। কোথায়? কেমন আছে কৌশিক? আমি বলতে পারবো না, তুমি নিজের চোখে দেখলে সব বুঝতে পারবে। তাই তো, হ্যাঁ আমার সময় খবরটা দিলে কত রাত হয়ে গেছে নিদিদা। তা হয়েছে বই কি, ব্যস্ত হয়েও না, সকালে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ তাই হবে, এসো তোমাকে একটা বিশেষ কাজের ভার দেবো, এসো। রূপ ছেলে রুপিয়া এই কথা তোমার বুঝছে না কেন? আর একটা গাড়ি দাঁড় করে যে টাকা পেয়েছিলে সেই টাকা তোমরা ভাগাভাগি করে নিয়েছো, তাও বোধ হয় জানো না? এই সময় কিছুই জানি না, আগামী হলো তার মধ্যে আমি ছিলাম না। লালগোলা ট্রেন ডাকাতির মাল এবং টাকা পয়সা তোমরা বলেছিলে ছেলের কাছে, কিন্তু এ আছেন ধরা পড়বার পর পুলিশ তার কাছে একটি কানা করেও পায়। আমি ছদ্মবেশে আজকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যত সত্য
সত্য কথা কেবল তোমরাই বলো, তাই না? মুখছেদের অন্তর্ধান হওয়ার কারণটা কি? লালগোলা ট্রেন ডাকাতির মাল তার কাছে। কোথায় মুখছেদ? দোকানে তোমাদের তার সঙ্গে দেখা নেই? দল ছেড়ে তোমরা সবাই চলে গেল। ঈশান সান্যাল একা 100। আমাকে বিশ্বাস করুন ওস্তাদ। বিশ্বাস কাউকে এই জগতে বিশ্বাস নেই। বদমাশ জালিম ছাড়া এই পথে কেউ পা দেয়নি। দুনিয়ায় যত জাহান্নামী কাজ, যত বেআইনি কাজ সব আমরা করি। অতএব আমরা প্রত্যেকে এক একটা পাক্কা শয়তান। এই জগতে এইসব শয়তানকে কেউ বিশ্বাস করতে নেই। দল আসছে, তাই না? হ্যাঁ, তাই তো। বাইরে অপেক্ষা করে যাও, ডাকলে যেন পাওয়া যায়। যাও, মনে থাকে যেন। নমস্তে। এতদিন কোথায় ছিলে? বাইরে ঘুরেছিলাম। একা একা? না, সঙ্গে মুখছেদ ছিল। আমি কি বাচ্চা ছেলের সঙ্গে লোক নিত? হঠাৎ আমার বাইরে যাবার শখ হলো কেন? না, নতুন করে দল গঠন করে ঈশান সান্যালকে টেক্কা দিতে চাও? কি বলতে চান পরিষ্কার করে মুখছেদ কোথায়? অক্ষেপকে আমার টাকার কেনা গোলাম যে তার সব খবরে খবর আমি রাখি। কথা বলছো দেখছি। লাল গোলাটা ট্রেন ডাকাতির মাল কার কাছে? জানি না, আমার উপর শুধু ভাড়ার চির লাইট কালেকশন করে দেওয়া মালিকে হাতিয়েছে সে খবর আমি খবরদার, মিথ্যা বলবার চেষ্টা করো না। আপনি ইনকাম লাগাবার চেষ্টা করবেন না। কুণ্ডরাজ বাচ্চা শয়তানে পরিণত হলেও আপনার মতো মিথ্যে কথা সে বলে না। কুণ্ডল পথে নামতে পারে, কিন্তু আপনাদের মতো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি কেন? কি বলতে চাও তুমি? বলতে চাই না, জানতে চাই। বলুন, কেন চম্পকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপথে নামিয়ে টাকা রোজগার করছে? টাকাই যে এই জগতের একমাত্র হাতিয়ার। কিন্তু এতগুলো মেয়ে থাকতে চম্পার জন্য তোমার এত দরদ উঠতে উঠতে গেল। সমস্ত মেয়েদের হয়ে আমি আপনার কাছে কৈফিয়ত চাইছি। বলুন, একের পর এক এটা বদ্ধ করে মেয়েদের ধরে এগুলিকে আসলে স্থান করে দিয়েছে। এতগুলো জীবন ছিনিমিনি করা কি দর খারাপ না? আমার জীবনটা পেয়েছে, আমায় ছিনিমিনি খেলেছি, তাই আমার জীবনে প্রতিজ্ঞা আইনকে আমি পদে পদে বিপর্যস্ত করে চলবো। ব্যাঙ্গে তাদেরকে ঘুরিয়ে দেবো। কিন্তু অবলা নারীদের উপর আপনার এত আক্রোশ কেন? তারা তো আপনার খুব আক্রোশ নয়, আক্রোশ নয়, ওরা হচ্ছে আমার হাতিয়ার। হাতিয়ার? হাতিয়ার। ভদ্র আমাকে সভ্য নামে এই সমাজটা টাকার অহংকারে গরিব মানুষকে যারা ঐশ্বর্য দেখিয়ে তাদেরকে গায়েব করতে আমার এই হাতিয়ারই দরকার। টাকা, এই টাকায় আমাকে নিঃস্বরিক্ত করেছে। আর বদমাশ শয়তান জালিম সাজিয়েছে আমাকে। আমি আপনার কথা ঠিক কিছুই বুঝতে পারছি না। বুঝবে না? ঈশান সান্যালকে দেখেছ বহু, কিন্তু মায়া মমতা ভরা, মায়া ধর্মের প্রতি দুঃখী কাঙ্গাল ঈশান সান্যালকে তুমি কখনো দেখনি। আমার জীবনের ইতিহাসের পাতাগুলো পাল্টালে দেখতে পাবে, সেখানে রক্তাক্ষরে লেখা আছে
একটা সুখী পরিবারে বংশের কাহিনী শোনে। দুটি ভাই যেন কলির রাম লক্ষণ, বিনা দোষে এক ধনী সন্তান ধন করল রামকে। আদালত সেই খুনের বিচার না করে টাকার করে সে রেহাই পেয়ে গেল। আর খুনের বদলা নিতে সে লক্ষণ দড়ি শয়তানকে খুন করে হলো ফেরা। তুমি জানলে কি করে? সেই লক্ষণের নাম ছিল নীলরতন। তুমি জানলে কি রে? বারে বিধাতা, চমৎকার তোমার বিচার। আমার কথার জবাব দাও। বলো বলো কুণ্ডল, তুমি কি করে জানলে? নীলরতন নয়, তার বৌদি আর ভাইজিদেরকে আমি চিনি। জানো কোথায় কোথায় আছে তারা বলতে পারো? আজ বলবো না, যেদিন বলবো সেদিন আপনারা তুলসীর সীমা থাকবে না। বিশাল সান্নাল অনুতাপ করে না। যাক সভ্যতা, আমি জানি। এবার আমি যাই। দাঁড়াও, তোমার দাদা কোথায়? কৌশিক সেন? জানি না, আজ 10 বছর তাদের কোনো খোঁজ খবর আমি রাখি না। তোমার দাদা খুব ভালো লিখত, তাই না? জানি না, সেই লেখা প্রকাশ করার সুযোগ পেলে হয়তো জানা হয়তো দেশ বলবে সাহিত্যিক প্রকাশিত হয়েছে, তবে তোমার দাদার নামে নয়, তাহলে প্রদোষ চৌধুরী নামে। বলছেন আপনি? শুধু তাই নয়, 45,000 টাকায় তোমার দাদার লেখার চিত্ত শব্দগুলি প্রদোষ চৌধুরী বিক্রি করেছে। তার মধ্যে গরিব মরে গত শুক্রবার মুক্তি পেয়েছে। এত বড় প্রবঞ্চনা যদি আপনার কথা সত্যি হয়, তাহলে এই শয়তানকে আমি কিছুতেই ক্ষমা করবো না। এই দুনিয়াতে আরো বাতাস ভোগ করবার জন্য মেটাতে দেব না। তাই করো কুণ্ডল, তাই করো। টাকার জন্য যারা মানুষের শান্তি আকাঙ্ক্ষা ছিনিয়ে মিনিয়ে নিয়েছে, সেই সব শয়তানকে সমাজ থেকে হতে মুখ ঘুরিয়ে দাও। হঠাৎ ডেকে পাঠালেন কেন? একজন বিখ্যাত সাহিত্যিক প্রদোষ চৌধুরী, তার একটু সাহায্য রাখতে চাই। তুমি এত ভালো দেখো, আগে তো কখনো বলবে। ভালো আর কি, অবসর সময়ে চেষ্টা করে দেখে আসবে। খুব ভালো কথা। আচ্ছা, কৌশিক সেনের সঙ্গে তোমার পরিচয় আছে? কৌশিক সেন, হ্যাঁ। কৌশিক সেন নামে কোন লোককে আমি চেনা চেনা বলে মনে পড়ছে না। তা পড়ার এটা কথা। কারণ তার সৃষ্টি কোন অনুলিপি তার হাতে আজ নেই। সম্পূর্ণ তুমি আইনের হাতে মুক্ত। তুমি পাক্কা হুঁশিয়ারি নাম। আইনের আওতা পাক্কা হুঁশিয়ারি। এসব কি বলছেন আপনি? এক গরিবকে, এক চিত্তময় প্রতিভাকে আইনের ভাগে সশক্ত করে বারবার কি অধিকার আছে তোমার? কার কথা বলছেন আপনি? কৌশিক সেনের কথা বলছি। তার রচনা চুরি করে টাকার জোরে হয়ে গেলে তুমি বিখ্যাত সাহিত্যিক। আর প্রকৃত সাহিত্যিককে অসহায় চিনতে পেলে জলবরা চোখে শুধু ভগবানের দিকে চেয়ে রইল। কারণ সে গরিব, সে দুর্বল। দুর্বলের পর প্রবলের আজও সেই ব্যবচার।
কে সেই নীলরতন সান্যাল? অনাথ একটা মানুষ, ব্যথা, বেদনা, অনুভূতি, মায়া, মমতা, কোনো কিছুরই অভাব ছিল না, অথচ সে আজ ঘৃণার পাত্র। বিশাল বাবু, তোমার মতো শয়তান যারা আইনকে বজায় রেখে গরিবকে ফাঁকি দিচ্ছে, তাদেরকে ধ্বংস করতে না পারলে এই বিশাল সান্যালের নিষ্ক্রিয়তা কখনো ক্ষান্ত হবে না। কার কথা বলছে না? এই কথা বলতে গিয়ে আপনি আমাকে ঢেকে পাঠিয়েছেন। না, আরো কথা আছে। তাহলে বলো। অক্ষেত্র হয় মুখের কথা তা আমি কেমন করে জানবো? লাল গোলা ট্রেন ডাকাতি মালামালকে হাতিয়েছে। মাল তো আপনার কাছেই জমা পড়েছে। না, আমার কাছে জমা পড়েনি। জমা পড়েনি? ইয়াসিন ধরা পড়ার আগে অ্যাসিড ধরার আগে মাল তোমার কাছে পাঠাতে করে দিয়েছে। কে বলেছে? অ্যাসিড নিজেই বলেছে। সে আপনার কাছে মিথ্যা বলেছে। আমাকে আমাকে আপনি বিশ্বাস করুন। খবরদার আমার সঙ্গে বুদ্ধির খেল খেলতে এলে তোমার লাশ আর ট্রেনে ফেলে দেবো। কিষাণ বাবু, মিথ্যা আপনি আমাকে ধমক দিচ্ছেন। তুচ্ছ ব্যাপার নিয়ে আপনাকে আমি সত্য করে তুলবো এমন মোকা এই ব্রজার্স চৌধুরী নয়। এত সহজে তুমি বলবে না। রঘুনাথ, চাবুক, চাবুক দিয়ে এসো। এই যে উস্তাদ, আগাও চাবুক। জয় করবো উস্তাদ। আরে রঘুনাথ বাবা, চাবুক তোলে। ভীষণ বাবুর কাছে সাধু সাজবার চেষ্টা করছো। সেই লাল গোলার ট্রেন ডাকাতের টাকা, সোনা, গয়না সমান ভাবে ভাগ করে নাও রে। ও কথা বিশ্বাস করলে উস্তাদ। তাহলে বলো মুখের কোথায়? রমাদেব কিন্তু মেয়ের বাড়িতে। এতদিন বলনি কেন? বললে মানে ওরা সবাই। তুমি কি জানো না আমার সঙ্গে বেইমানি করলে কেউ এই পর্যন্ত রেহাই পায়নি। চাঁদে সুরজ বেঁচে থাকলেও বিশাল সানালের হাত থেকে সে রেহাই পাবে না। বেঈমান, ধোঁকাবাজ। ক্ষমা করুন উস্তাদ, জীবনে আর এমন কাজ করবো না। করবার সুযোগ আর পাবে না। এই মুহূর্তে তোমার জীবনের সব স্বাদ আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। আর চারটা গুলি রইল। একটা মুখেদ, একটা ছোট্ট, একটা পলতো, আর বাকিটা তোমার। আমার চলে তোমার জন্য রইল। ভৌতিক ছেড়ে উপন্যাস বিক্রি করে যে টাকা পেয়েছ, তার সঙ্গে লালগোলা ট্রেন ডাকাতি সব টাকা আজ আমি চাই। কিন্তু সেসব তো আমি একা নেই। হারাবাগের ভর্তি দাদা তুমি, তোমাকে সব টাকা দিতে হবে। আমাকে 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 কয়টা দিন সময় দেন। আমি তোমাকে 7 দিনের সময় দিলাম। হাতে হ্যাঁ,
7 দিনের পর চম্পার বাড়িতে পৌঁছে দেবে। এর কোনো অন্যতা হলে মাত্র একটা গুলি তোমার তোকে বরাদ্দ রইল। একটা গুলি এখন উপায় না, এত সহজে ওই বিশাল সান্যালকে আমি হার মানব না। আমার নতুন করে দল গঠন করে আমি বিশাল সান্যালের দলের সঙ্গে কথা দেব। তবে আমার নাম প্রদোষ চৌধুরী। দেয়ালে আর লাইট পোস্টে বিজ্ঞাপন দেখতে পারো নির্ভা, আমি যা সইতে পারছি না। কথা ছিড়ব দিদিমণি, সিনেমা কোম্পানি সারা বাংলায় শহরে শহরে স্টেশনে কাগজে পুস্তকে বিজ্ঞাপনে ছড়িয়ে রেখেছে। দেখো দেখো নিদিনা, দেখো সারা বাংলায় কৌশিকের সৃষ্টি উজ্জ্বল প্রশংসা দাঁড়িয়ে রয়েছে উপন্যাস ছায়াছবির কথা। আজ মানুষের মুখে মুখে এই প্রশংসা, এই গৌরবের প্রকৃত অধিকারী যে সে আজ বঞ্চিত। আশাহত বুকে নিয়ে নীরবে চোখের জল ফেলছে। তাছাড়া আর কি করবে? নিধিদা, সে যে আমার কাছে তার অমূল্য সম্পদ আজীবনের গচ্ছিত রেখেছিল। তার জন্য আর দুঃখ করে কি হবে দিদিমণি? তুমি তো নিজে আর নষ্ট করনি, যা করতে এসেছো তাই করলে। সব দোষ খণ্ডে যাবে। সে সুযোগ আর পাবো না নিধিদা।